ওয়েলকাম টু কেএম টিউটর। কেএম টিউটরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমরা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা এনটিএ ইউজিসি নেট রিলেটেড সংস্কৃত গ্রামারের উপর বেস করে। আজকের ক্লাস হতে চলেছে পাণিনীয় শিক্ষা, অর্থাৎ এই পাণিনীয় শিক্ষা থেকে কোন কোন জায়গাগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে এবং এখান থেকে এমসিকিউ যে কোশ্চেনগুলো হয়েছে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী ধরনের আসতে পারে তা নিয়ে কিন্তু আজকের আলোচনা। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে এনটিএ ইউজিসি নেট রিলেটেড যাবতীয় তথ্য সংস্কৃত অ্যান্ড পেপার ওয়ান তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের বর্তমানে যে ডাব্লিউবিপিএসসি অর্থাৎ সংস্কৃত মাস্টার্সের যে ব্যাচ শুরু হয়েছে, সেখানে কিন্তু অ্যাডমিশন চলছে। তোমরা চাইলে সেখান থেকে কিন্তু কোর্সটি ক্রয় করতে পারো। এখানে আমাদের অলরেডি 3-4টে ক্লাস হয়ে গেছে, এখনও কিন্তু অ্যাডমিশন চলছে। অ্যাডমিশন নেওয়ার জন্য দেখো আমার উপরে যে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা যোগাযোগ নাম্বার আছে, ওটাতে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। 7407083623 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অলরেডি 2-4টে ক্লাস হয়ে গেছে বা কিছু ক্লাস আমাদের ডেমো হিসাবেও আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। তোমরা ওখান থেকেও ডেমো ক্লাস দেখতে পারো যে কিভাবে ক্লাসগুলোকে পড়ানো হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় না করে আমরা সরাসরি আমাদের যে মূল পাঠ্য বিষয় অর্থাৎ আজকের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমরা চলে যাব। আবার একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে যাবতীয় সংস্কৃত তথ্য কিন্তু তোমরা পাবে। ডাব্লিউবিপিএসসির ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমরা ভিডিওতে চলে গেলাম। পাণিনীয় শিক্ষা। দেখো, অনেকে এই যে পাণিনীয় শিক্ষা এর রচয়িতা সম্পর্কে অনেকে গোলমাল করে ফেলে। পাণিনীয় শিক্ষার রচয়িতা কে বলতো? অনেকে মহর্ষি পাণিনি হিসাবেও বলে ফেলে, কিন্তু পাণিনীয় শিক্ষা মহর্ষি পাণিনির রচনা নয়, সেটা কার? আচার্য পিঙ্গল বা পিঙ্গলাচার্যের রচিত। হ্যাঁ, এই পিঙ্গল আচার্য পিঙ্গল আরেকটি রচনা করেছিল, কি বলতো? প্রসিদ্ধ গ্রন্থ একটি আছে। কি গ্রন্থ? পিঙ্গলাচার্যের একটি গ্রন্থ আছে, প্রসিদ্ধ গ্রন্থ, জানা আছে গ্রন্থটা কি? আমাদের বৈদিক যে ছন্দসূত্র, সেই ছন্দসূত্রের রচয়িতা কে? পিঙ্গলাচার্য। বৈদিক যে ছন্দসূত্র, সেই ছন্দসূত্রের রচয়িতা হচ্ছে পিঙ্গলাচার্য, আচার্য পিঙ্গল। আর জ্যোতিষ যে গ্রন্থ আছে, জ্যোতিষ গ্রন্থের রচয়িতা কে আসবে? লগদাচার্য। দুটোর মধ্যে একটা কোশ্চেন প্রায় খোঁজে, হ্যাঁ, যে বৈদিক ছন্দের যে রচনাকার সেটা কে, অথবা বৈদিক যে জ্যোতিষের রচয়িতা কে, কোশ্চেন একটা হতে পারে। তাহলে প্রথম কোশ্চেন দেখো, পাণিনীয় শিক্ষার রচয়িতা কে? পাণিনীয় শিক্ষার রচয়িতা হচ্ছে আচার্য পিঙ্গল বা পিঙ্গলাচার্য। একটা কোশ্চেন এখান থেকে হতে পারে। কিভাবে ভাগ করে দেবো পাণিনীয় শিক্ষাটা? আমাদের যেভাবে ভাগ করে দেওয়া আছে, দেখো তোমাদেরকে প্রথমে দেখতে গেলে এটা কোথা থেকে আসে। দেখো, আমাদের পাণিনীয় শিক্ষা মানে শিক্ষা গ্রন্থ থেকে তো পাচ্ছি। তো শিক্ষা গ্রন্থকে দেখতে গেলে তোমাদের পাণিনীয় শিক্ষাতে উল্লেখ থাকে, দেখো ছন্দ পাদৌতু বেদস্য, আমরা অলরেডি পড়ে এসেছি শ্লোক, তাই তো? দেখো এইখানে একটা শ্লোক তোমরা পাবে পাণিনীয় শিক্ষাতে, এখান থেকে তুলে ধরেছে, দেখবে। এটা পাণিনীয় শিক্ষার যে বইটা তোমাদের আছে না, এই বইটা পুরো তোমাদের এখানে দেওয়া আছে। পিডিএফটা আমি দিয়ে দেবো, এখান থেকে 2-4টা শ্লোক যেগুলো আমাদের দরকার সেটা আমরা পিডিএফ করে নিয়েছি। তাছাড়াও তোমরা দেখে নিতে পারো যে এখান থেকে কোনগুলো আমাদের দরকার আছে। বইয়ের এটা পিডিএফ। দেখো, প্রসিদ্ধ যে শ্লোক তোমাদের এখানে পাবো আমরা, ছন্দ পাদৌতু বেদস্য হস্তকল্পত পঠ্যতে জ্যোতিষা ময়নং চক্ষু নিরুক্তং শ্রুতম উচ্যতে। তারপরে দেখো কি বলেছে, শিক্ষা ঘ্রাণং তু বেদস্য মুখং ব্যাকরণং সুমিতং তস্মাৎ সাংযম অধিত্যব্য ব্রহ্মলোকে মহীয়তে। আচ্ছা, একটা মিনিট ওয়েট করো, একটা স্যার আমাকে ফোন করছেন, 1 মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ, অনেকে বেরিয়ে গেল নাকি? 20 জন 22-23 জন দেখছিলাম যে এখনই। দেখো যেটা বলছিলাম, দেখো আমাদের যে পাণিনীয় শিক্ষা তোমাদের পড়তে হবে। দেখো এখানে দেখো 42 নম্বর শ্লোক একটা উল্লেখ করেছে, এর আগের বছর একটা কোশ্চেন ছিল এখানে, দেখো। হ্যাঁ, আর এটা দেখো 41 নম্বর শ্লোক। এখানেই বলে গেছে যে আমাদের ছন্দ হচ্ছে বেদের পা তুল্য, কল্প হচ্ছে হস্ততুল্য, জ্যোতিষ হচ্ছে চক্ষু স্বরূপ, নিরুক্ত কি আসছে স্রোত বা কান, শিক্ষা হচ্ছে ঘ্রাণ,
আর ব্যাকরণ হচ্ছে মুখ। এটা ভাগ এখানে দেখে গেছে। আমাদের এবছরই একটা কোশ্চেন এসেছিল এখান থেকে, ঠিক আছে? কোশ্চেনটা কি ছিল যে ছন্দ পাদুতু বেদস্য হস্তকল্পত পঠ্যতে জ্যোতিষা ময়নং চক্ষু হ্যাঁ নিরুক্তম শ্রুতম উচ্যতে। এই শ্লোকটাকে দিয়ে এখানে উল্লেখ করে দিয়েছে কি, এই শ্লোকটাকে দিয়ে বললো যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, মানে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু দেখে রাখবে, এটা কিন্তু আমরা বেদে যখন যাই তখন আমরা দেখি, ঠিক আছে? কিন্তু এই শ্লোকটি পাণিনীয় শিক্ষা থেকে নেওয়া। 1 নম্বর কোশ্চেন কিন্তু এটা পড়তে পারে, ভালো করে দেখবে। হ্যাঁ, পাণিনীয় শিক্ষা থেকে নেওয়া এই শ্লোকটা, ঠিক আছে? এই যে 4টা শ্লোক এখানে, এক যে শ্লোকটা আছে পাণিনীয় শিক্ষা থেকে নেওয়া এটা। তারপরে দেখো 2 নম্বর, এটা একটা তোমরা পাবে। হ্যাঁ, তারপরে কি দেখবো আমরা, এইখান থেকে তোমাদের আমাদের যে বই আর কি, অ্যাকচুয়ালি পাণিনীয় শিক্ষা যে মূল বই, সেখান থেকে এখান থেকে তোমাদের শুরু হবে। এইখান থেকে দেখো প্রথমেই কি বলা হচ্ছে, বর্ণ সম্বন্ধে আলোচনা করা হয়। পাণিনীয় শিক্ষাতে কতগুলো বর্ণ আছে কার মতে, দেখো ত্রিষষ্ঠী চতুর্ষষ্ঠী বা বর্ণা শম্ভু মতে মতাহা প্রাকৃতে সংস্কৃতে চাপি স্বয়ং প্রক্তা স্বয়ংভুবা। অর্থাৎ দেখো স্বয়ং ব্রহ্মা বলেছেন, কে বলেছেন? স্বয়ং ব্রহ্মা বলছেন। কি বলছেন দেখো, আদি ব্যাকরণের প্রণেতা কে না শম্ভু। ব্রহ্মা কি বলেছে দেখো, শম্ভুর মতে প্রাকৃত ভাষায় এবং সংস্কৃত ভাষাতেও বর্ণগুলির সংখ্যা 63 বা 64টি। একটা কোশ্চেন তোমাদের পরে এখান থেকে, কোশ্চেন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যে কার মতে না শম্ভুর মতে। কে বলেছে? ব্রহ্মা বলেছে। ব্রহ্মা বলছে যে শম্ভুর মতে প্রাকৃত ভাষায় বা সংস্কৃত ভাষায় বর্ণের সংখ্যা কত না, প্রাকৃত ভাষায় এবং সংস্কৃত ভাষায় বর্ণের সংখ্যা কত, 63 বা 64টি বলে বর্ণ আছে। এবারে 63 কেন হচ্ছে আর 64 কেন হচ্ছে, সেটা আমরা কিন্তু এখনই দেখবো, যে 63 কোন কোন কেন বলা হচ্ছে আর 64 কাকে স্বীকার করছে বা কাকে অস্বীকার করছে। এইরকম একটা ভাব কিন্তু এখানে আমরা দেখতে পাবো, 63 আর 64 যে ভাগটা। দেখো 2 নম্বর বলে যে স্বরাবিংশতি একস্য স্পর্শানাং পঞ্চবিংশতিঃ যাদয়স্য স্মিতা হস্ত চত্বরাস্য জমাস্মিতা। অর্থাৎ স্বরবিংশতি, দেখো স্বরবিংশতি মানে কি বলছে দেখো, 63 বা 64টি যে বর্ণ এখানে আছে, স্বরবর্ণ, স্বরবর্ণ কতগুলো? স্বরবর্ণ 21টি। এই যে বলে যে স্বরবিংশতি রেকাস্য, হ্যাঁ স্বরবর্ণ কতগুলো আসবে? 21টা স্বরবর্ণ আসবে। স্বরবর্ণগুলো কি কি দেখো, 21 প্রকারের স্বরবর্ণ পাণিনীয় শিক্ষা মতে কি কি দিয়েছে, সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে হবে। যে 21টা যে আমাদের স্বরবর্ণ বললো, তো 21টা স্বরবর্ণ কি কি দেখো, কোশ্চেন যদি সেরকম ভাবে দেয় না স্বরবর্ণ 21টা কি কি, কোশ্চেন ওই শ্লোকটা থেকে দেয়, ঠিক আছে? স্বরবর্ণ 21টা স্বরবর্ণ কি কি তোমরা দেখে নিতে পারো এখানে। এই যে দেখো স্বরাবিংশতি রেকস্য স্পর্শানাং পঞ্চবিংশতি, অর্থাৎ স্বরবর্ণ 21টি বর্ণ সংখ্যা, 21টা স্বরবর্ণ। দেখো অ আ আ, এটা হচ্ছে একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা। হস্যই দীর্ঘই দীর্ঘই মানে দীর্ঘই ত্রিমাত্রা, হস্য দীর্ঘ দীর্ঘই, এটাও ত্রিমাত্রা, একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা। মানে কি দেখো, হস্য দীর্ঘ আর প্লুত স্বর যেটা হয় আর কি, অতে অ আ হস্য চলে আসছে। দেখো রি ডবল রি, রি ডবল রি ট্রিপল রি, যেটা 3 মাত্রা, হস্য দীর্ঘ প্লুত স্বর, ঠিক আছে? লি, দেখো লি হচ্ছে কি, লি হচ্ছে শুধুমাত্র একমাত্রাতে পাওয়া যায়, একটা জিনিস ভাববে লিটা। তারপরে এ ওই 3 মাত্রা পাবে, ও ওই 3 মাত্রা পাবে, ঠিক আছে? মানে হস্য আর প্লুত, দীর্ঘ এখানে আসছে না। এখানে দেখো হস্য প্লুত, এখানেও হচ্ছে হস্য প্লুত, এখানেও হস্য প্লুত। এইভাবে দেখো স্পর্শবর্ণের সংখ্যা কতগুলো আসবে, স্পর্শবর্ণ বলবে কি 25টা সংখ্যা, 25টি। দেখো এই যে স্পর্শবর্ণ কতগুলো, স্পর্শবর্ণ হচ্ছে 25টা, ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো। তোমাদের কোশ্চেন দেয় কি, স্বরাবিংশতি একস্য বা বিংশতি একস্য, স্বরা কটি, স্বরবর্ণ 21টি, স্পর্শবর্ণ 25টি। জ আদি বর্ণ, জ আদি বর্ণ যাদয়স্য স্মিতা অষ্ট, জ আদি বর্ণ 8টা, অন্তস্থ বর্ণ 4টা, উষ্ম বর্ণ 4টা, জর লব তালে বস্য মধ্যস্থ অন্তস্থ হ, ঠিক আছে? উষ্ম বর্ণ আর অন্তস্থ বর্ণ 4টা, জ আদি বর্ণ এখানে পেয়ে যাবে। তারপরে কি পাবে দেখো, যম বর্ণ, যম বর্ণ কতগুলো, যম বর্ণও পাবে 4টা। কি কি দেখো, বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। যম বর্ণটা ভালো করে দেখে নাও, বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ণের পর যদি পঞ্চম বর্ণ থাকে,
যেমন ধরো এখানে একটা বাক্য করেছে দেখো, পল্লিকনি, পল্লিক, তারপরে নি, এইভাবে একটা বাক্য লেখা আছে। দেখো এইখানে কি বলেছে, বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ণের পর এই যে বর্গের প্রথম বর্ণ ক আছে, তারপরে যদি পঞ্চম বর্ণ দন্তের নয়, যে পঞ্চম বর্ণ পাচ্ছি, মাঝে দেখো আরেকটি প্রথমাদি বর্ণ বসে, এই যে কয়ের দন্তের ন আছে, এখানে ক আছে, তাহলে মধ্যে দেখো একটি পাচ্ছি তো বর্ণ, মানে পরপর দুটো বর্ণ তুমি পাবে, দুটো বর্ণ, যম বর্ণ, যম মানে যমজ ভাবো, যমজ কি একই রকম দেখতে হয়, ঠিক সেরকম ভাবে দেখো দুটো ক এখানে আমরা পাচ্ছি। তো দুটো যখন ক আসছে বলেছে প্রথমাদি বর্ণ বসে, তাকে যম বর্ণ বলা হয়। তাহলে এই যে প্রথম বর্ণটা, এই প্রথম বর্ণটাকে কি বলা হবে, এই প্রথম বর্ণটা হবে তোমাদের যম বর্ণ, এই বর্ণটা। ঠিক আছে, তার জন্য উদাহরণ পল্লিকনি, এ প্রথম কটা, চক্নতু এ প্রথম খটা, অগ্নি এই যে প্রথম গটা, হ্যাঁ, এই যে ঘ এই যে প্রথম ঘটা, এইভাবে কি হবে, এই যে প্রথম বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখানে যেমন ক ধরেছে, চ ধরেছে, অ ধরেছে, ঠিক আছে, এই গ ধরেছে, ঘ ধরেছে, তাহলে দুটো করে একই রকম জোড়া দেখতে পাবে, যেটা যম, যমজ যেটাকে বলবো আমরা, একই রকম দেখতে বর্ণ থাকবে, প্রথম যে বর্ণটা সেই বর্ণটাকে বলা হয় যম বর্ণ। সেই যম বর্ণ কতগুলো, 4টি যম বর্ণ এখানে পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে দেখো 21টা স্বরবর্ণ, 25টা স্পর্শবর্ণ, 8টা জবাদি বর্ণ, উষ্ম অন্তস্থ বর্ণ কি, উষ্ম বর্ণ কি, অন্তস্থ বর্ণ, উষ্ম বর্ণ এবছর পরীক্ষায় কোশ্চেন ছিল তোমাদের, হ্যাঁ, এখান থেকে এবছর পরীক্ষাতে কোশ্চেন ছিল, অন্তস্থ বর্ণ কোনগুলো আর উষ্ম বর্ণ কোনগুলো। ক্লিয়ার? যম বর্ণ পেলাম 4টা, এছাড়া দেখো অনুস্বার 1টি, বিসর্গ 1টি, জিহামূলীয় বর্ণ 1টি, উপধমানীয় 1টি, দ্রুস্পৃষ্ট 1টি, টোটাল হচ্ছে 5টি বর্ণ। তাহলে দেখো 21 আর 25-এ 46, 46 আর 8-এ হচ্ছে 54, 54 আর 4-এ হচ্ছে 58, 58 আর 5-এ হচ্ছে 63, টোটাল 63টা বর্ণ। এরপর দেখো যদি লি এর প্লুতত্ব, লি এর প্লুতত্ব স্বীকার করলে 64টা বর্ণ। দেখো লি বর্ণ কিন্তু আমরা প্লুতত্ব স্বীকার এখানে দেখিনি, দেখো যে লি, লি শুধুমাত্র ষষ্ঠ ছিল, প্লুত কিন্তু থাকেনি। তাহলে লি যদি প্লুতত্ব স্বীকার করা হয় তাহলে কতগুলো বর্ণ হবে, তাহলে 64টা বর্ণ হবে। আর যদি লি এর প্লুতত্ব স্বীকার না করা হয় তাহলে কতগুলো হবে, 63টা। এখানে কোশ্চেন দেয় একটা, লি কি রকম স্বীকার করা হয় পাণিনীয় শিক্ষাতে, 64টা বর্ণ বলে লি এর প্লুতত্ব স্বীকার হয়, 63টা বর্ণ বললে কি লি এর প্লুতত্ব স্বীকার হয়, এইরকম টাইপের একটা কোশ্চেন তোমাদের দিতে পারে। আর এই বর্ণ যেটা দিয়েছে বর্ণের ভাগটা দেখো, এই বর্ণের ভাগ থেকে কিন্তু তোমাদের পাণিনীয় শিক্ষা থেকে একটা কোশ্চেন পড়বেই মাস্ট, এইখানটা থেকে। হ্যাঁ, এই যে প্রথম যে ছকটা দেওয়া আছে এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পাবেই বর্ণ থেকে। ক্লিয়ার? এটা একটু ভালো করে দেখতে হবে যে বর্ণগুলো কতটা আছে, 63টা বর্ণ কিভাবে হয় বা 64টা বর্ণ কিভাবে হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের। একটা কোশ্চেনের জায়গা তাহলে এখানে গেল। ক্লিয়ার? একটা কোশ্চেন হওয়ার মতো জায়গা কিন্তু তোমরা এখানে দেখতে পেলে। পরবর্তীতে দেখো কি দিচ্ছে, বর্ণ সৃষ্টি প্রক্রিয়া। বর্ণ সৃষ্টি প্রক্রিয়াতে কি বলছে দেখো, বক্ষস্থান, কণ্ঠস্থান, মস্তক স্থান। দেখো ঠিক আছে, বক্ষস্থানকে উড়ো বা হৃদয় স্থান বলা হয়। দেখো বক্ষস্থানে যে বর্ণ বক্ষস্থানে সৃষ্ট হবে সেটি প্রাতকালে, বক্ষ থেকে যে স্বর সৃষ্টি হয় সেটা প্রাতকালে হয় এবং তার ছন্দ সংখ্যা কি হবে, গায়ত্রী ছন্দ। ভালো করে বুঝে দেখবে, গায়ত্রী কেন এলো, গায়ত্রীর অক্ষর সংখ্যা যে 24। ঠিক আছে, আর বক্ষ বা উড়ু, দেখো আমাদের শরীরের মধ্যে সব থেকে নিচু জায়গা কি আসছে বলো, বক্ষ, তাই তো, তারপরে কণ্ঠস্থান আসবে, তারপরে মস্তক আসবে। তাহলে দেখো বক্ষস্থানের ছন্দ হচ্ছে গায়ত্রী, কণ্ঠস্থানের মানে তার একটু পরে আসছে, দেখো বক্ষের উপরে কণ্ঠ আসছে, মধ্যাহ্নকাল আসবে, এটা যেমন প্রাতকাল ছিল এটা মধ্যাহ্নকাল হবে। আর এখানে ছন্দ দেখো ত্রিষ্টুপ, কত অক্ষর সংখ্যা, হ্যাঁ 44। মস্তক মানে একদম মাথার উপরে, একদম মস্তক মানে সবার উপরে, তৃতীয় প্রহর, দিনের তৃতীয় প্রহরে মস্তক থেকে যে স্বর সৃষ্টি হবে সেটা কিরকম, জগতী ছন্দ, কত অক্ষর সংখ্যা 48। তাহলে দেখো বক্ষস্থান, বক্ষস্থান সবার নিচে থাকছে, তার জন্য কি আসছে, প্রাতকাল হচ্ছে, আর এদিকে 24 অক্ষর যুক্ত গায়ত্রী ছন্দ। কণ্ঠস্থান কোথায় আসছে, মধ্যাহ্নকালে, একটু উপরে আসছে, ত্রিষ্টুপ ছন্দযুক্ত,
44 অক্ষর যুক্ত। মস্তক কি আসবে? তৃতীয় প্রহর, জগতি ছন্দযুক্ত 48 অক্ষর যুক্ত। ক্লিয়ার? তাহলে দেখো বর্ণ সৃষ্টি প্রক্রিয়া বক্ষ, কণ্ঠ, মস্তক, এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে নেবে যে কোন কোন জায়গাতে এখানে আসছে। বক্ষস্থান কি, কণ্ঠস্থান কি, মস্তকস্থান কি। কোশ্চেন দিতে পারে বক্ষস্থানে উৎপন্ন ছন্দ কিম, কণ্ঠস্থানে উৎপন্ন ছন্দ কিম, মস্তক স্থানে উৎপন্ন ছন্দ কিম। ঠিক আছে, এটা কিন্তু একটা কোশ্চেন প্রায় দেখা যায় মাঝে মধ্যেই, মানে বর্ণ কিভাবে সৃষ্টি হচ্ছে, বর্ণ সৃষ্টি প্রক্রিয়া যেটা। এরপরে তোমাদের পাণিনি শিক্ষাতে মূল জিনিস আসবে মাত্রা। দেখো এই যে মাত্রা, তোমাদের দরকার হচ্ছে এই মাত্রাটা। কোশ্চেন দেয় নকুলের কণ্ঠস্বর কত মাত্রা? নকুল মানে নেউল যেটাকে বলা হচ্ছে অর্ধমাত্রা। ঠিক আছে, চষস বা নীলকণ্ঠ বিহগস্য কণ্ঠস্বর একমাত্রা যুক্ত, এক মাত্রা। বায়স বা কাক, কাকের মাত্রা কি? কা কা করে যে ডাক দেওয়া হয়, দ্বিমাত্রা। শিখিন বা ময়ূর 3 মাত্রা। একটা কোশ্চেন এখান থেকে করে, ময়ূরের যে কণ্ঠস্বর কত মাত্রা, বায়স বা কাকের কণ্ঠস্বর কত মাত্রা, নকুলের কণ্ঠস্বর কত মাত্রা, এগুলো কিন্তু কোশ্চেন অলরেডি পড়ে গেছে আমাদের। ক্লিয়ার? আর তার সাথে দেখবে সংবৃত্ত স্বর কি বলেছে? সকল ঘোষবর্ণকে বলা হয় একমাত্রা। আর বিবৃত স্বর কি বলছে? সকল অঘোষ বর্ণকে বলা হয় দ্বিমাত্রা। এটা দরকার নেই তোমাদের। এই যে পাখি যে কণ্ঠস্বর, পশু বা পাখির কণ্ঠস্বর দিয়েছে, এইখান থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা জিজ্ঞাসা করে একটা। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখানটাও। পাণিনি শিক্ষাতে কয়েকটা শুধু তথ্য দেখবে, কোশ্চেন গুলো বলে দিচ্ছি যে এই জায়গা থেকে কোশ্চেন হয়, তোমরা কোশ্চেন কিন্তু এখান থেকেই পাবে। তারপরে দেখো বর্ণ উচ্চারণ প্রক্রিয়া। বর্ণ উচ্চারণ প্রক্রিয়া কিরকম হবে দেখো। আমাদের দেখো উদাত্ত স্বর দেখেছি, অনুদাত্ত স্বর দেখেছি, স্বরিত স্বর দেখেছি। তার সঙ্গে একটা স্বর মাঝে মধ্যে দেখা যায়, সেটা যে প্রচয়। উদাত্ত, অনুদাত্ত, স্বরিত 3টে স্বর বৈদিক প্রধান। প্রচয়টাও কিন্তু আমাদের কোশ্চেন দেয় পরীক্ষাতে, প্রচয় স্বরটা কি। উদাত্ত স্বর দেখো, আমাদের সপ্ত স্বর আমরা দেখেছি, নিষাদ, গান্ধার, ঋষভ, ধৈবত, সরজ, মধ্যম, পঞ্চম। আচ্ছা, এই সপ্ত স্বরটা কি বলা হয়, কোথা থেকে নেওয়া বলো তো? কে বলবে বলো, কোথা থেকে নেওয়া? সামবেদ। সামবেদ থেকে আমরা দেখি সপ্ত স্বর। হ্যাঁ, টিকাগ্রন্থ তো সামবেদ। হ্যাঁ, দেখো এখানে বলি, তোমাদের কোশ্চেন দেয় উদাত্তের সঙ্গে কোন স্বরের সংযোগ আছে? উদাত্তের সঙ্গে নিষাদ, গান্ধার। অনুদাত্তের সঙ্গে কার যোগ আছে? ঋষভ, ধৈবত। স্বরিতের সঙ্গে কার যোগ আছে? সরজ, মধ্যম, পঞ্চমা। ঠিক আছে, এটা একটা কোশ্চেন তোমাদের এখান থেকে হতে পারে। উ নিগা, মনে রাখবে, উ নিগা, অর, তারপরে স স ম প, এরকম করে তোমরা মনে রাখতে পারো, নিজের মতো করে একটা সূত্র তোমরা তৈরি করতে পারো। ক্লিয়ার? সূত্র একটা তৈরি করতে পারো। তাহলে কি বললাম? উদাত্ত হচ্ছে নিষাদ আর গান্ধার, অনুদাত্ত হচ্ছে ঋষভ, ধৈবত, আর স্বরিত হচ্ছে সরজ, মধ্যমা আর পঞ্চমা। এটা একটা তোমাদের স্বরগুলো রিলেটেড। তার সঙ্গে দেখো উদাত্ত স্বর, উদাত্ত স্বর কোথায়? প্রক্রিয়াটা কি আসবে? সবার উপরে থাকে তো উদাত্ত, মস্তক। রিলেটেড গুলো দেখো ভালো করে, রিলেটেড গুলো ভালো করে বুঝবে। হ্যাঁ, কিভাবে কার রিলেটেডটা দেওয়া আছে। অনুদাত্ত স্বর সবার নিচে, বক্ষস্থল। স্বরিত স্বর কি হয়? অনুদাত্ত উদাত্তের মাঝামাঝি স্থানে অবস্থান করে, কর্ণমূল বা কণ্ঠ, কণ্ঠস্থান যেটাকে বললাম। তাহলে বক্ষস্থল সবার নিচে, বক্ষ আমরা পেলাম, গায়ত্রী ছন্দ পেয়েছিলে। আর এখানে কি পাবো? অনুদাত্ত স্বর পাবো। উদাত্ত স্বর মস্তক। ঠিক আছে, আর স্বরিত স্বর কি বললাম? কর্ণমূল। তাহলে দেখে নেবে উদাত্ত মস্তক, অনুদাত্ত বক্ষস্থল, স্বরিত হচ্ছে কর্ণমূল। তার সঙ্গে উদাত্তের সঙ্গে নিষাদ, গান্ধার, অনুদাত্তের সঙ্গে ঋষভ, ধৈবত, আর স্বরিতের সঙ্গে সরজ, মধ্যম, পঞ্চমা। আর একটা স্বর দেখো রয়ে গেছে এখানে, প্রচয় স্বর। প্রচয়, হ্যাঁ, প্রচয় কোথায় থাকে বলতো? প্রচয় সর্বত্র, বক্ষস্থল, মস্তক, কর্ণমূল, সব জায়গাতে এর অবস্থান থাকে। প্রচয়টা, প্রচয়ের কোনো স্থান হয় না নির্দিষ্ট, এটা সব জায়গাতে থাকে। ক্লিয়ার? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আমাদের কোশ্চেন অলরেডি এসেছে অনেকগুলো। আমি তোমাদের কোশ্চেন দেখাচ্ছি, কোশ্চেন কিভাবে আসে। আর দেখো এখানে বলেছে উদাত্ত তর্জনী, মানে আমাদের যে আঙ্গুল, ঠিক আছে, হাতের যে আঙ্গুল আছে দেখো, অনুদাত্ত সবার নিচে কনিষ্ঠা, স্বরিত হচ্ছে অনামিকা, প্রচয় হচ্ছে মধ্যমা,
এগুলোর নামগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখো এবারে বলেছে কি, বায়ু ঊর্ধ্বগামী হয়ে মস্তকে আঘাত পেয়ে মুখে উপস্থিত হয়ে বর্ণসমূহকে সৃষ্টি করে। কিভাবে বর্ণসমূহ সৃষ্টি হচ্ছে? সেই সমস্ত বর্ণ 5 ভাগে বিভক্ত। আমাদের যে পাণিনীয় শিক্ষার মূল যে বিষয়, এই যে বর্ণ কি বলেছে এখানে দেখো, বর্ণ হচ্ছে 5 ভাগে বিভক্ত। কিরকম হতে পারে? স্বরত, কালত, স্থানগত, প্রজাতিগত, অনুপ্রদানগত। ঠিক আছে, এই 5টা ভাগ এখানে আছে। দেখো এখানে স্বরগত বলতে কি? উদাত্ত, অনুদাত্ত, স্বরিতস্বর। কালগত বলতে কি? হ্রস্ব, দীর্ঘ, প্লুত, মানে একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা। স্থানগত বলতে কি? 8 প্রকার স্থান আছে, বক্ষ, কণ্ঠ, মস্তক, জিহামূল, দন্ত, নাসিকা, ওষ্ঠ, তালু, এই 8 প্রকার স্থান পাবো। যত্ন বা প্রয়োজনগত কি? আভ্যন্তর এবং বাহ্য। অনুপ্রদানগত কি? দেখো অনুপ্রদান বলতে অস্পৃষ্ট আসছে, ঈষৎপৃষ্ট হচ্ছে, স্পৃষ্ট হচ্ছে, অর্ধস্পৃষ্ট হচ্ছে, এগুলো অনুপান যেটা আছে না, অনুপ্রদানগত হিসাবে এটাকে 5টা যে ভাগ আছে, 5টা ভাগ কি কি? এই যে অচ বলতে, দেখো অচ বলতে কি আসবে? আমরা জানি স্বরবর্ণ চলে আসবে। এরকম ভাবে এগুলোকে ভাগ করা আছে। দেখো তাহলে কি বললাম? বায়ু ঊর্ধ্বগামী হয়ে মস্তকে আঘাত পেয়ে মুখে উপস্থিত হয়ে বর্ণসমূহকে সৃষ্টি করছে। সেই সমস্ত বর্ণকে বলেছে 5 ভাগে বিভক্ত। স্বরগত বর্ণ, কালগত বর্ণ, স্থানগত বর্ণ, প্রজাতিগত বর্ণ, আর হচ্ছে অনুপ্রদানগত বর্ণগুলো কি কি? এটা মূল জিনিস। ক্লিয়ার? এটা একটা কোশ্চেন আমাদের পড়ে এখানটাতে, উষ্ম বর্ণের বা বিসর্গের গতি কয় প্রকার? 8 প্রকার। একটা কোশ্চেন এখান থেকে পড়ে। হ্যাঁ, উষ্ম বা বিসর্গের গতি কয় প্রকার? 8 প্রকার। কি কি দেখে নাও, কি কি গতি বলছে এখানে? অভাব, বিবৃতি, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, র, জিহামূল আর উপদমামূল। এগুলো হচ্ছে উষ্ম বর্ণের গতি হিসাবে এখানে কাজ করে। এটা একটা কোশ্চেন দেয় কয় প্রকার বা কি কি, তোমরা এখানে দেখে রাখলে। পাণিনীয় শিক্ষা থেকে যদি পরের টপিকে কিছু কোশ্চেন হয় বা যেগুলো কোশ্চেন আসে, তার মধ্যে একটা টপিক দেখো এখানে পাচ্ছি আমরা, পাঠকের দোষ বা অধম পাঠক। পাঠকের দোষ কোনগুলো? দেখো একটা শ্লোক এখানে বলেছে, গীতি শীঘ্রী শিরকম্পিত তথা লিখিত পাঠক, অনর্থজ্ঞ অল্প কণ্ঠস্থ স্বরেতে পাঠকা ধমা। তাহলে তো গীতি মানে কি? যে গানের ভঙ্গিতে পাঠ করে তাকে অধম পাঠক বলা হয়, গানের ভঙ্গিতে পাঠ করে। শীঘ্রী মানে যে দ্রুত পাঠ করে। শিরকম্পী মানে যে মাথা দুলিয়ে পাঠ করে। লিখিত পাঠক অর্থাৎ যে নিজে লিখে পাঠ করে। অনর্থ মানে অর্থ যাতে না জেনে যারা পাঠ করে। আর অল্প কণ্ঠস্থ যারা নিচু স্বরে পাঠ করে। কোশ্চেন একটা দেয় যে আমাদের অধম পাঠক কতিবিধ? অধম পাঠক বা পাঠকের দোষ কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। ঠিক আছে, অধম পাঠক বা পাঠকের দোষ কয় প্রকার? 6 প্রকার। গীতি, শীঘ্রী, শিরকম্পী, লিখিত পাঠক, অনর্থক পাঠক আর হচ্ছে অল্প কণ্ঠ। এই যে 6টি পাঠক আছে এদেরকে বলা হয় অধম পাঠক। ক্লিয়ার? কোশ্চেন দেয় কিন্তু। পাঠকের গুণ বা উত্তম পাঠক কাকে বলবো? উত্তম পাঠ কানগুলো, পাঠকের গুণ বা উত্তম পাঠক কি হবে? মাধুর্য অর্থাৎ মধুর সুরে যে পাঠ করে। অক্ষর ব্যক্তি অর্থাৎ বর্ণের স্পষ্ট উচ্চারণ যারা করে। পদচ্ছেদ, পদচ্ছেদ যে করে। সুস্বর সুন্দর কণ্ঠস্বর যার যুক্ত হয়। ধৈর্য, যে ধৈর্য থাকে যার। আর লয় সামর্থ্য মানে লয় রক্ষা করার ক্ষমতা যার থাকে। এই 6টি হচ্ছে পাঠক গুণ বা পাঠকের গুণ হিসাবে কাজ করে। পাঠকের গুণ এই 6টা। ক্লিয়ার? তাহলে মাধুর্য, অক্ষর ব্যক্তি, পদচ্ছেদ, সুস্বর, ধৈর্য, লয় সামর্থ্য। তাহলে পাঠকের দোষও ছিল 6 প্রকার, আর এখানে পাঠকের গুণ পেলাম বা উত্তম পাঠকও পেলাম আমরা 6 প্রকার। অধম পাঠকও 6 প্রকার আর উত্তম পাঠকও হচ্ছে 6 প্রকার পাণিনীয় শিক্ষা মতে। তারপরে দেখো এখানে পাবো আমরা, এখানে একটা টপিক পাবো। দেখো এখানে কি বলছে, পাঠকের 18 প্রকার বর্জনীয় বিষয়। মানে কোন কোন বিষয়গুলোকে পাঠকদের যে আছে তারাকে বিষয়গুলোকে বর্জন করতে হবে। এটা শ্লোক এখানে উল্লেখ করে দিয়েছে, সংকিত ভীতম। ঠিক আছে, একটা শ্লোক দিয়ে দিয়েছি, তোমরা শ্লোকটা পড়ে নিতে পারো। তোমরা দেখে নাও কোন 18টা বিষয়কে তোমাদের বর্জন করতে হবে। লজ্জিত ভাবে পাঠ করা চলবে না। 1 নম্বর হচ্ছে লজ্জিত ভাবে পাঠ করা চলবে না। ভীত হয়ে
ভয় পেয়েও পাঠ করা চলবে না, লজ্জিত ভাবে পাঠ করা চলবে না, ভীত হয়েও পাঠ করা চলবে না, বিকট চিৎকার করেও পাঠ করা চলবে না, অস্পষ্ট ভাবেও পাঠ চলবে না, নাকি নাকি সুরেও পাঠ চলবে না, কর্কশ স্বরেও চলবে না, উচ্চ স্বরেও চলবে না, শ্বাসাঘাতে স্থান ত্যাগ করে চলবে না, জপের মতো মনে মনে পাঠ করা চলবে না, দাঁতে দাঁত চেপে পাঠ করা চলবে না, তাড়াতাড়ি করে পাঠ করা চলবে না, থেমে থেমে পাঠ করা যাবে না, গদগদ কণ্ঠে পাঠ করা যাবে না, গান করে পাঠ করা যাবে না, চাপা স্বরে পাঠ করা যাবে না, পদ বা অক্ষর লোপ করে পাঠ করা যাবে না, হ্যাঁ, অত্যন্ত দীনভাবে এবং নাকি নাকি সুরে পাঠ করা উচিত নয়। এই 18 প্রকারের যে পাঠ, এই পাঠটাকে কি বলা হচ্ছে? পাণিনীয় শিক্ষা মতে এটাকে বর্জন করতে বলছে, যে এই পাঠকে করা যাবে না। তাহলে পাঠ কিরকম করা হবে, কিরকম ভাবে আমরা পাঠ করব, সেটাকে আমাকে দেখতে হবে। দেখো কিরকম পাঠ করব, দেখো কিভাবে পাঠ করা উচিত। এবারে দেখো দেখো 1 নম্বর বলছে প্রতিদিন প্রাতকালে মানে সকালবেলায় বক্ষস্থল থেকে উৎপন্ন বাঘের গর্জনের মতো স্বর সংযোগে পাঠ করা উচিত। যতগুলো 18টা পাঠ করা যাবে না বর্জনীয় বিষয় দেখলাম, এখন দেখছি কি প্রতিদিন প্রাতকালে বক্ষস্থল থেকে উৎপন্ন বাঘের গর্জনের মতো স্বর সংযোগে পাঠ করা উচিত। 2 নম্বর দিনের মধ্যভাগে বা মধ্যাহ্নকালীন যজ্ঞে কণ্ঠজাত বা চক্রবাক নামক পাখির কুজনের মতো স্বর সহযোগে পাঠ করা উচিত। দিনের তৃতীয় শ্রবণ অর্থাৎ সন্ধ্যাকালীন যজ্ঞে মস্তক থেকে উৎপন্ন ময়ূর, হাঁস, কোকিলের ডাকের মতো উচ্চ স্বরে সুস্বরে পাঠ করা উচিত। ক্লিয়ার? তাহলে পাঠ কেমন হবে আর কোনগুলোকে বর্জন করা হবে, এই বিষয়গুলো কিন্তু পাণিনীয় শিক্ষাতে উল্লেখ করেছে, এগুলো তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে? তারপরে আর কোনো টপিক দেখো, অপাঠ্য গ্রন্থ মানে কোন কোন গ্রন্থগুলোকে পাঠ করা যাবে না। যেমন ধরো কুতীর্থ থেকে আনা, কুতীর্থ থেকে আগত, আগুনে পোড়া বইকেও পাঠ করা যাবে না, ভুল শব্দযুক্ত পাঠ করা উচিত নয়, পোকায় কাটা ইত্যাদি দোষযুক্ত পাঠে কি বলছে মোক্ষ লাভ হয় না। এই বইগুলো যদি বা এইগুলো যদি পাঠ করি আমরা, কুতীর্থ থেকে আনা, আগুনে পোড়া, ভুল শব্দযুক্ত করা, পোকায় কাটা, দোষযুক্ত গ্রন্থ কি হয়? মোক্ষ লাভ হয় না। এগুলি বলতে দেখো সর্প পাপের মতো দোষযুক্ত, সর্প পাপের মতো দোষযুক্ত গুলো হয়। এরপরে কি আসবে? পঠনীয় পাঠ। কি পঠনীয় পাঠ বলছে দেখো শোভন তীর্থ থেকে আনিত, শোভন তীর্থ, হ্যাঁ, এ সুতীর্থার্থ আগত, শোভন তীর্থ থেকে আনিত, স্পষ্ট, পরম্পরাক্রমে, উত্তম রূপে কথিত, বিধিবদ্ধভাবে সজ্জিত গ্রন্থ সুন্দর স্বরে শোভন মুখে পাঠ করলে ব্রহ্মবিরাজ হয়। তাহলে কোনগুলো পাঠ করা চলবে না, কোনগুলো আমরা পাঠ করতে পারি, তারও একটা জায়গা কিন্তু এখান থেকে আমরা দেখলাম। ক্লিয়ার? এই জায়গাটা তোমরা পাণিনীয় শিক্ষায় কিন্তু এটাও উল্লেখ করে গেছে। পরে দেখো একটা টপিক আছে এখানে অনুপ্রদানগত, যেটা আমরা ওখানে দেখছিলাম, অস্পৃষ্ট কতগুলো অ, আ, ও, ওকার পর্যন্ত স্বরবর্ণ, মানে অ্যাকচুয়ালি অ থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণ চলে আসে, ঠিক আছে? ঈষৎপৃষ্ট দেখো অন্তস্থ বর্ণ জর লব আর উষ্ম বর্ণ তালেবস্যের মধ্যে অন্তস্য হ। স্পৃষ্ট অবশিষ্ট ব্যঞ্জন বর্ণগুলি সকল স্পর্শ বর্ণকে বলা হয়। একটা কোশ্চেন তোমাদের এখান থেকে একটা ভেরি পড়ে যে পাণিনীয় শিক্ষা মতে স্থান কতগুলি বলতো? উচ্চারণ স্থান কতগুলো? কে বলবে? পাণিনীয় শিক্ষা মতে উচ্চারণ স্থান কতগুলি? কে বলবে বলো? পাণিনীয় শিক্ষা মতে উচ্চারণ স্থান স্যার 8টা। 8টা। অষ্ট স্থানানি। হ্যাঁ, একটা কোশ্চেন কিন্তু এখান থেকে হয়, পাণিনীয় শিক্ষা মতে স্থান কতগুলো? অষ্ট স্থানানি, 8টা স্থান থাকে পাণিনীয় শিক্ষা। কিন্তু তুমি যখন ভাষা বিজ্ঞানে যাবে সেখানে কতগুলো পাবে? ভাষা বিজ্ঞানে কোথাও 9টা উল্লেখ করে, কোথাও 10টা উল্লেখ করা থাকে। 9টা 10টা এরকম ভাবে উল্লেখ করা থাকে, তোমাদেরকে সেটা দেখে নিতে পাণিনীয় শিক্ষা মতে এখানে। এবারে দেখো পদে প্রস্বর বা ঝোঁক বা আশ্রয় 9 প্রকার। এখান থেকে দুটো একটা কোশ্চেন একবার হয়েছে, বলো স্যার 8টা কি কি বলুন একটু। এই তো এখানে লেখা আছে দেখো,
আরে বক্ষস্থান, কণ্ঠস্থান আমরা পড়লাম না তখন? স্যার উড়ো কণ্ঠ শিরস্ততাল। এই যে দেখো স্থানগত, এই যে দেখো স্থানগত 8 প্রকার: বক্ষ, কণ্ঠ, মস্তক, জিয়ামূল, দন্ত, নাসিকা, ওষ্ঠতালু। এটা 8 প্রকার। কোশ্চেনটা এই জন্যই পড়ে কিন্তু এটা, কারণ এটা 8 প্রকার বলেই কোশ্চেনটা এখানে দেয়। এটা কিন্তু পরে পরীক্ষাতে ক্লিয়ার, এটা দেখে নেবে 8 প্রকার। এবারে পদের প্রস্বর বা ঝোঁক দেখো, 9টা একটা ভাগ আছে, সেই 9টা ভাগ কি কি একটা কোশ্চেন এখান থেকে দেয়। এই কোশ্চেনটা যেমন একবার এসেছিল, অন্তদাত্ত কি না অগ্নি, আদ্যদাত্ত কি সোম, উদাত্ত হচ্ছে প্র। এর উদাহরণগুলো এই 2-3টা একটু দেখে রাখবে, এর উদাহরণগুলো একটা পরীক্ষাতে পড়ে আমাদের এখান থেকে কোশ্চেন একটা দেয়, বুঝতে পারছো? যে আদ্যদাত্ত কি, অন্তদাত্ত কি, এরা পদের প্রস্বর বা ঝোঁকের মধ্যে একটা আছে কোশ্চেন। পাণিনীয় শিক্ষা থেকে তোমাদের কোশ্চেন পরীক্ষাতে 2 থেকে 3টে কোশ্চেন আসতে পারে। আবার কোন কোন শিফটে একটাও দিতে পারে, সেটা কথা নয়। তো যে কোশ্চেন এখান থেকে আসুক, তোমাদের এখানে যে নোটটা তোমাদের দেওয়া হলো, আশা করি তোমরা এর মধ্যেই কোশ্চেন পেয়ে যাবে, যেটা দিয়েছি, ঠিক আছে? এই যে দেখো তোমাদের যে টোটাল যে শ্লোকগুলো আছে দেখো পাণিনীয় শিক্ষাতে, সবগুলো যদি এখান থেকে পড়ো তোমরা এখানে সবগুলো পেয়ে যাবে। যে এই শ্লোক সহ এটা দিয়েছে টোটাল, এখানে দেওয়া আছে। দেখো তোমাদের একটা আমি কোশ্চেন দিচ্ছি, যে পাণিনীয় শিক্ষা থেকে কোশ্চেন কিভাবে এসেছে, একটা পিডিএফ একটা দিচ্ছি দেখো। এখানে দেখো পাণিনীয় শিক্ষা, ভাষা বিজ্ঞানের সব রকম কোশ্চেন এখানে আছে। জাস্ট আমরা একটু পাণিনীয় শিক্ষা দেখো, আগের দিন তোমাদেরকে পড়িয়েছিলাম, দেখো প্রতিটা কোশ্চেনই পাবে এখানে। ভাষার বর্গীকরণ পড়েছিলাম তো, কি হবে বলো তো? আকৃতিমূলক আর কি বলেছিলাম, পরিবারমূলক পড়েছিলাম। এগুলো তোমাদের স্যালারি কোশ্চেন, টোটাল গুলো সবগুলো দেখো। আগের দিন পড়িলাম সংযোগাত্মক ভাষা কোনটা, পড়েছিলাম তো। স্পর্শবর্ণ ক, প্রতিটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, বিয়োগাত্মক ভাষা পড়েছিলাম। টোটাল ভাষা বিজ্ঞানে যা কোশ্চেন আছে এখান থেকে পেয়ে যাবে। দেখো রিডুরো সানাং মুর্দা, গেলো প্রত্যেকটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। পিডিএফ দিয়ে দেবো, তোমরা করে নিবে। যদি কেউ না পারো তারপরে এখানে আলোচনা করবো কোশ্চেনগুলো, ঠিক আছে? দাঁড়াও, পাণিনীয় শিক্ষার কোশ্চেনগুলো একটু দেখে নিচ্ছি। এই সংবৃত্ত স্বর এখনই পড়ালাম, পেয়ে যাবে সব এগুলো। তালব্য বর্ণ, সংযোগাত্মক ভাষা, ভারতীয় আর্য ভাষার 3টা জায়গা পড়েছিলাম, প্রাচীন, মধ্য আর আধুনিক। এই যে অর্ধস্বর, অর্ধস্বরের অপর নাম কি বলতো? এখনই পড়ালাম। অর্ধস্বরকে কি কি ভাবে ডাকা হয় বলো? এখনই পড়িয়েছি, বলো। জবর্ণ, জবর্ণ হবে। জ, ঠিক করে, অন্তস্থ কত অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ। হ্যাঁ, অথবা আরেকটা কি বলবো, জনবর্ণ বলা হয়, জন, জর লব। কোথায় এখনো পাচ্ছি না, যে পাণিনীয় শিক্ষার কোশ্চেন কতগুলো ছিল যে এখানে। এই দেখো আগের দিন তোমরা পড়েছিলাম ভাষা বিজ্ঞানে, ঠিক আছে? কিভাবে আসবে এটা প্রত্যেকে কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে, যে নোটগুলো দিয়েছি ওটাকে পড়বে, পেয়ে যাবে। কেন্তুম বর্গ কতগুলো ভাগ, ভাষা পরিবারে বাহ্যকরণ কতগুলো, আভ্যন্তরীণ কারণ কতগুলো। এই যে দেখো কোশ্চেন দিয়েছে, দেখো পাণিনীয় শিক্ষানুসারং লিখিত পাঠক ক ভবতি। লিখিত পাঠক কি হবে এখানে? লিখিত পাঠককে কি বলা হয় বলো? অধম পাঠক। এটা হবে লিখিত। অধম। এখনই পড়লাম না অধম পাঠক গুলো কি কি। লিখিত পাঠক, তারপরে দেখো সবগুলো মিক্সড করে কোশ্চেন দেওয়া আছে এখানটা। তো এই দেখো আবার পড়েছে অর্ধস্বর, জরলব। দেখো পাণিনীয় শিক্ষানুসারে বর্ণ নাম উচ্চারণ স্থানানি, বর্ণ উচ্চারণ স্থান কতগুলো? 8টা। এই দেখো অষ্ট।
ধ্বনি নিয়মের দ্বিতীয় ধ্বনি নিয়মটা কার ছিল? কতগুলো পড়েছিলাম? গ্রাসমান। দ্বিতীয়টা কার? গ্রাসমান। প্রথমে গ্রিন, তারপরে গ্রাসমান। আচ্ছা দেখো, গ্রাসমান নিয়মটা কার সঙ্গে সম্বন্ধ? এগুলো যদি আগের কোশ্চেন, তো রিসেন্ট কোশ্চেন তোমাদেরকে দেখতে হবে। দাঁড়াও, আছে কিছু কোশ্চেন আর। পানীয় শিক্ষা, প্রাণীয় শিক্ষা, এটা এই শ্লোকটাও দেখা একটা দিয়েছিল, ব্রজং পততি মস্তকে, মস্তকে হচ্ছে না, এটাও পানীয় শিক্ষা থেকে নেওয়া। ওই এটা পড়লে তোমরা শ্লোকটা পাবে ওখানে। এটা আগের দিন পড়েছিলাম আকৃতিমূলক, পারিবারিক মূলক, শতম কেন্তুম, ঠিক আছে? যা পড়েছিলাম এর বাইরে কিন্তু কিছু নাই। দেখো অর্থ পরিবর্তন গুলো শিখেছিলাম, যে অর্থ পরিবর্তন কোথায় হয় দেখো, কারণ হ্যাঁ দেখো অর্ধস্বর আবার এসছে, দেখো দেখো আগের দিন পড়েছিলাম তো ধধাত, দধাত, ধ থেকে দ কার মতে আসে বলো তো? গ্রাসমান। গ্রাসমান বলেছিল যে দুটো যদি মহাপ্রাণ ধ্বনি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? পূর্বেরটা অল্প প্রাণ হয়ে যাবে, গ আর ধ হয়ে যাবে। দুটো যদি পরস্পর মহাপ্রাণ ধ্বনি থাকে, পূর্বেরটা অল্প প্রাণ হয়ে যায়। দেখো আবার অর্ধস্বর এসছে, দেখো কতবার পড়েছে, দেখো অর্থ সংকোচের উদাহরণ দেখো, যা পড়েছিলাম একটা কোশ্চেনও কিন্তু এর বাইরে কিছু নেই। দেখো যে বারবার পড়েছিলাম না, 1 2 2 3, দেখো কত প, গ্রিম অনুসারে কত প জার্মান ভাষাতে কোথায় যাবে বলো? এসছে। সংস্কৃত ভাষা দেখো বারবার পড়েছিলাম, কি দৃশ্য ভাষা, যোগাত্মক না বিয়োগাত্মক, কোনটা বলো তো? যোগাত্মক। যোগাত্মক। সৃষ্ট না প্রশিষ্ট? শ্লিষ্ট যোগাত্মক। যোগাত্মক, সৃষ্ট। আর হিন্দি ভাষা হলো সৃষ্ট বিয়োগাত্মক, আছে না? বিয়োগাত্মক, অযোগাত্মক নয়। দেখো অর্থ সংকোচের উদাহরণ, মহাপ্রাণ ধ্বনি কোনটা? প্রতিটা কোশ্চেন এখানে পাবে। আমরা কি খুঁজছি এখন? পাণিনীয় শিক্ষার কোশ্চেন 2-4টা দেওয়া আছে মনে হয়। রিসেন্ট যে কোশ্চেন গুলো হচ্ছে তোমাদেরকে, দেখো পঠতি ক্রিয়াপদ পড়েছিলাম আগের দিন। এইটা তোমাদের যে 3টে নোট দিয়েছি, দেখো ভাষা বিজ্ঞানের নোট দেওয়া আছে, বৈয়াকরণ দিয়ে রেখেছি, আর তার সঙ্গে তোমাদের পাণিনীয় শিক্ষা নোটটা আজকে পড়ালাম। এটা একটু ভালো করে পড়ো। এই 3টে ইউনিট থেকে পরের দিন টোটাল কোশ্চেন করব। এই 3টে ইউনিট থেকে। এই যে দেখো পাঠক গুণেষু ক গণ্যতে, পাঠকের গুণ কে? অক্ষর ব্যক্তি, গীতি, লিখিত আর শীঘ্রী, কোনটা আসবে? অক্ষর ব্যক্তি পাঠকের গুণ, আর গীতি, শীঘ্রী, লিখিত পাঠকের দোষ, এগুলো। অন্তস্থে যে অন্তস্থ ক ধ্বনি ন গণ্যতে, অন্তস্থ ধ্বনি কোনটা নয়? জড় লব বললাম না। দেখো আগের দিন পড়েছিলাম চীনি ভাষা কি ভাষা? অযোগাত্মক ভাষা বলেছিলাম না, অযোগ, তার কোনো যোগ নেই। চীনি, স্যামি, বর্মি, তিব্বতী। দেখো আবার এসছে চীনি ভাষা কসমিন বর্গে থাকে, অযোগাত্মক। এই অপশন কোশ্চেনগুলো প্রত্যেকটাই নিজেরা করবে। এটা করলে এখান থেকে কিছু কোশ্চেন পেয়ে। দেখো পাণিনীয় শিক্ষানুসারে শরিৎস্বর উচ্চারণ কালে হস্তপদর্শন পুত্র শরিতের উচ্চারণ স্থলে কোথায় থাকে বলো? মূর্ধা। মূর্ধা কি করে হবে? মূর্ধা হচ্ছে কোথায় হয়? উদাত্ত, উদাত্ত। কর্ণমূল। মূর্ধা মানে তো মস্তক। হ্যাঁ, কর্ণমূল। কর্ণমূল হচ্ছে শরিত, শরিত হবে কর্ণমূল। হৃদয় মানে বক্ষস্থান, কি হবে? উদাত্ত। হ্যাঁ, আর দেখো সর্বাস্ত সব জায়গায় কে থাকে? প্রচয়। বুঝা যাচ্ছে? পাণিনীয় শিক্ষানুসারে শরিৎস্বর উচ্চারণকালে হস্ত প্রদর্শন পুত্র, তাহলে কর্ণমূল হচ্ছে কোথায়? কর্ণমূল হচ্ছে শরিৎস্বর, মূর্ধা যেটা উদাত্ত স্বর, হৃদয় স্থান বা বক্ষস্থান অনুদাত্ত স্বর, সর্বস্ত কোথায় থাকে? প্রচয়। যে নোটটা তোমাদেরকে পড়ালাম, দেখো এই যে এখানটাতে পড়ালাম না, ওটাই এখানে চেয়েছে। কোশ্চেন আছে এরকম, আরো কোশ্চেন আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই পিরিয়ডটাই বেশি কোশ্চেন নেই, তো
তো যাই হোক, পরের দিন কোশ্চেন এখান থেকে তোমাদেরকে এই যে প্র্যাকটিসটা করাবো যখন, তখন তোমরা পেয়ে যাবে এখান থেকে। এই যে উদাত্ত হচ্ছে মস্তক, অনুদাত্ত বক্ষস্থল, শরীর হচ্ছে কর্ণমূল, আর প্রচয় হচ্ছে সর্বত্র। পাণিনীয় শিক্ষা অনুসারে স্বরানাং সংখ্যা কত? স্বরবর্ণ কতগুলো? একবিংশতি। একবিংশতি, 21টি। পাণিনীয় শিক্ষা অনুসারে বর্ণনাম উচ্চারণ স্থান কতগুলো? রিপিট কোশ্চেন দেখো, একটু আগে পেয়েছিলাম না, অষ্ট উচ্চারণ স্থানানি। এগুলো সব কোশ্চেন গুলো হয়ে এসেছে এখান থেকে, বুঝতে পারছো তো? পাণিনীয় শিক্ষার অধম পাঠকে সুপরি ন গণ্যতে। অধম কোনটা নয়? প্রধানে কি আসবে? বিচ্ছিন্ন পাঠক, এটা হচ্ছে উত্তম পাঠক। গীতি শীঘ্রই লিখিত, এটা তো অধম পাঠক, তাই না? দেখো এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে এখান থেকে। পাণিনীয় শিক্ষানুসারং কস্য প্রাণীন ধ্বনি একমাত্রিক তুল্য। দেখো একমাত্রা কার? চাষ হতো। শিখিন 3 মাত্রা, শিখিন বা ময়ূর 3 মাত্রা, অর্ধমাত্রা, নকুল হচ্ছে অর্ধমাত্রা হাফ, বায়স হচ্ছে কাক হচ্ছে 2 মাত্রা, যশস্য হচ্ছে 1 মাত্রা। ঠিক আছে, এই বর্ণ মধ্যে তুল্যগুলো পাবো। নকুল অর্ধমাত্রা, বায়স মানে কা 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 করবে, শিখিন বা ময়ূর হচ্ছে 3 মাত্রা, আর যশস্য বা নীলকণ্ঠ বিহগস্য কণ্ঠস্বর কত মাত্রা? 1 মাত্রা। এইরকম ভাবে তোমাদের পাণিনীয় শিক্ষা থেকে কোশ্চেন আসে এই জায়গাগুলো থেকে। ক্লিয়ার? তো যে তোমাদের দুটো দিলাম, এই 3টে পিডিএফ তোমাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। তো 3টে পিডিএফ করলে তোমাদের হয়ে যাবে। যেটা মূল পিডিএফ হচ্ছে আমার যে নোটটা বানিয়েছি, এখানটা ফলো করবে এটা, আর তার সঙ্গে এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে যেটা পড়িয়েছি এই সপ্তাহে। দেখো পাণিনীয় শিক্ষা, ভাষা বিজ্ঞান, ঠিক আছে, ভাষা বিজ্ঞান আর পাণিনীয় শিক্ষা এখান থেকে পাবে। এখানে বৈয়াকরণ তো নতুন সিলেবাস, বৈয়াকরণটা আলাদা করে দিয়েছি। তো এটাকে ভালো করে তোমরা পড়ে রাখো, পরের দিন এখান থেকে কিছু কোশ্চেন করবো। মানে 5 নম্বর ইউনিটে তোমাদের কমপ্লিট। দেখো যারা বলে যে গ্রামারটা স্যার খুব কঠিন লাগে, নেটের ক্ষেত্রে স্যার গ্রামার খুব কঠিন, তাদের দেখো একটা ইউনিট তোমরা গ্রামারের আমরা করে নিলাম, একটা ইউনিট, ঠিক আছে? দুটো ইউনিট আছে গ্রামারের, 5 নম্বর ইউনিট আর 6 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিটে কি পেলাম? শুধুমাত্র পাণিনীয় শিক্ষা পড়লাম, ভাষা বিজ্ঞান পড়েছি, আর বৈয়াকরণদের সামান্য পরিচয়। ক্লিয়ার? তাহলে কি হলো, 5 নম্বর ইউনিট তোমার কমপ্লিট। আর এই ইউনিটটা পড়া মানে তুমি 7 থেকে 8টা কোশ্চেন ইজিলি ধরতে পারো, যে 8+ কোশ্চেন আমি এখান থেকে পেয়ে যাবো এই ইউনিটটা থেকে। ক্লিয়ার? তারপরে দেখো 9 নম্বর 8টা কোশ্চেন এখান থেকে পেয়ে গেলাম। 6 নম্বর ইউনিট থেকে তোমরা কি কি পড়বো দেখো, আমরা কারক বিভক্তি আমরা প্রায় পড়েছি। কারক 1 থেকে 2টো কোশ্চেন কারকে তুমি পাবে, 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু পাওয়া যাবে এখান থেকে। পরিভাষা পড়বো, পরিভাষা থেকে একটা কোশ্চেন আমি পাবোই একটা, তাহলে 3টে কোশ্চেন হলো কারক আর পরিভাষা। সমাজটা পড়বো, সমাজ থেকেও 1 থেকে 2টো কোশ্চেন পাওয়া যায়, একটা যদি ধরি 4টা কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি পাবো? মহাভাষ্য বাক্যপদীয় একটা করে কোশ্চেন তোমরা পাবেই, সহজ জিনিস এগুলো, মহাভাষ্য আর বাক্যপদীয়। তাহলে দেখো 5-6টা কোশ্চেন হয়ে গেল। তারপরে এবারে সন্ধি আছে, প্রত্যয় আছে, ঠিক আছে? এবারে শব্দরূপ ধাতুরূপ থেকে আরম্ভ করে অনেক কিছু দেওয়া আছে। তাহলে দেখো এখানে 8টা কোশ্চেন, আর এখানেও 6-7টা কোশ্চেন তুমি ইজিলি পারবে। 6 থেকে 7টা কোশ্চেন ইজিলি যে কোনো সময় এখানে ঠিক হবে, 6 থেকে 7টা কোশ্চেন এই জায়গাটা। তাহলে দেখো 8-7-এ কিন্তু অবশ্যই 15টা কোশ্চেন তোমরা পেতে পারো। ব্যাকরণ থেকে 20টা কোশ্চেন আসে, কিন্তু 15+ কোশ্চেন কিন্তু ইজিলি পাওয়া যায়। আর অনেকে বলে স্যার ব্যাকরণ ঠিক বুঝতে পারি না, ব্যাকরণটাই আমি পারি না। ব্যাকরণ বুঝতে হবে, সিলেবাসটাকে দেখতে হবে, 100টা কোশ্চেনের জায়গা কোথায় সেটা দেখতে হবে, 100টা কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসে সেটা কিন্তু ভালো করতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা এটা করতে পারবে। ক্লিয়ার? তো অসুবিধা কিছু নাই, যেটা পড়ালাম হ্যাঁ এটা দেখে নাও। আর যারা নতুন ক্লাসে ঢুকেছে তাদেরকে বলবো, পূর্বের যে ক্লাসগুলো যারা পিডিএফটা দেয় তার রেকর্ডিং গুলো দেখো। রেকর্ডিং বলতে অ্যাপস এর মধ্যেই উল্লেখ করা আছে। দেখো অ্যাপসটা খোলার পর দেখো ওখানে লেখা আছে চ্যাট অপশন, ঠিক আছে? অনেকগুলো অপশন আছে, তার মধ্যে দেখো রেকর্ডিং বলে একটা অপশন পাবে, রেকর্ডিং বলে। সেই রেকর্ডিং এ যাও, পূর্বের যে নোটগুলো দিয়েছি মানে ক্লাস যেগুলো হয়েছে সেই ক্লাসগুলো দেখতে পাবে ওখানে। তো যাই হোক, পাণিনীয় শিক্ষাটা দেখে নাও, তোমাদের 5 নম্বর যে ইউনিটটা মোটামুটি কমপ্লিট এখন। এগুলোকেই পড়ো, এর মধ্যে কোশ্চেন পেয়ে যাবে। পরের দিন আমি কোশ্চেন কিছু নিয়ে আসছি, আর এই 2-3টে যে পিডিএফ যেটা পড়ালাম এখন, ওই পিডিএফ গুলো তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ওকে
স্যার ফার্স্ট পেপারে যে বলছিলাম দুটো নোট সেটা দেবেন স্যার। হ্যাঁ বলো। ফার্স্ট পেপারে দুটো নোট হুম। একটা সিলোজিজম একটা আছে আর একটা আছে ইন্ডাকটিভ ডাইরেক্টিভ। সিলেবাসে নোট দিইনি আমি। আচ্ছা আমি আমি রিপিট করে পরে দিচ্ছি। জয়েন করে আচ্ছা পরে জয়েন করে দেব নাকি? ঠিক আছে, আমি রিপিট